আপনি ঠিক আছেন আমান? বরাবর মতোরই উত্তর এলো না। মেহেশ চিন্তিত হয়ে বসে রইল। গতকালের এই বার্থডে পোস্টের পর আর কোনো পোস্ট করা হয়নি আমানের আইডি থেকে। মানুষটি ঠিক কেমন আছে? পরদিন সকালে মায়ের সাথে ঢাকা ফিরে আসে মেহের। শুরু হয় তার নিত্যদিনের রুটিনে চলা। সকালে কলেজে যাওয়া, দুপুরে বাসায় ফিরে গোসল করা, খেয়ে আবার শায়লার সাথে কোচিংয়ে যাওয়া, বিকেল পেরিয়ে যাওয়ার পর বাসায় ফেরা, সন্ধ্যার পর আবারও পড়তে বসা। তার মানে এই নয় যে আমানকে মনে করে না, আমান তো তার মনে থাকে। সে প্রতি সেকেন্ডে আমানকে মনে করে। উচ্চতর গণিতের সূত্র গেটে ফেলা আমানকে ভেবে তার এই রুটিনের জীবনের মধ্যে পড়ার ফাঁকে ফাঁকে, খাওয়ার ফাঁকে ফাঁকে সে আমানকে মেসেজ পাঠায়। অস্থির মন বারবার প্রোফাইল চেক করে যদি কোনো পোস্ট আসে, কিন্তু না, আমানের আইডিতে আর কোনো পোস্ট করা হয়নি। মনে নানান ভয় কাজ করে। সে ঠিক আছে তো? ক্লাসের মনোযোগী ছাত্রীটাও হুট করে অমনোযোগী ও অন্যমনস্ক হয়ে পড়ে। কোচিংয়ের সেরা ছাত্রীটাও সামনের সিট রেখে পেছনে বসে। কখনো কখনো শায়লাকে নিয়ে মেহের নিজের মধ্যে গুটিয়ে রাখে। তার দুনিয়ায় বাবা, মা ও আমান ছাড়া আর কারো অস্তিত্ব নেই। শায়লা ও পাভেলকেও সে মাঝে মধ্যেই ভুলে যায়। শায়লা সারাক্ষণ কানের কাছে জ্ঞান দিতে থাকে। তিনজন যখন কলেজ ক্যান্টিনে একসাথ হয় তখন ওরা দুজন তাকে নিয়ে মজা করে। ওর হয়তো ভাবে মজাই করছি, কিন্তু ওরা জানে না ওদের ওই মজাটাও মেহেরের মনে কত তীব্রভাবে আঘাত করে। হয়তো গতকাল পাভেল আমানের ক্যারেক্টার নিয়ে বলছিল, পাকিস্তানের ছেলে, তার উপর এত বড় অফিসার, টিস্যুর মতো হয়তো মেয়েদের সাথে ডেট করে বেড়ায়। শুনে মেহের রেগে গিয়েছিল, তার চোখ ছলছল করছিল। পাভেল অবশ্য পরে সরি বলেছে, কিন্তু তাতে কি আসে যায়? মেহের সেই থেকে উদ্বিগ্ন। যদি সত্যি আমানের জীবনে কেউ থেকে থাকে, এমন ভাবনা আগে সে মনে আসেনি এমন নয়, এসেছিল, তবে মেহেরের গুরুত্ব দেয়নি। কিন্তু পাভেলের নতুন করে মনে করিয়ে দেওয়ায় সেটা মনে চেপে লেগেছে। সত্যি কি আমান অন্য কারো? প্রিয় আমান, সমুদ্রে ছুটে বেড়াতে বেড়াতে তোমার কি প্রিয় মুখ মনে পড়ে না? মৃত্যুর মুখে দাঁড়িয়ে শেষবারের মতো কাউকে এক নজর দেখতে ইচ্ছে করে না? মনে হয় না তোমার কাউকে তীব্র ভালোবাসা উচিত? তোমার ওয়ালেটের এক পাশে কারো ছবি কি নেই, নাকি আছে অথচ সে আমি নই? তোমার ব্যাপারে তো জানি না, তবে আমারটা বলি। চট্টগ্রাম থেকে এসে আমি তোমার একটা ফটো বের করেছি। আমার স্কুল ব্যাগে খুব যত্নে লুকিয়ে রাখি সেটাকে। মাঝে মাঝে দরজাটা বন্ধ করে সেটা হাতে নিয়ে তোমার সাথে কথা বলি। আমি যেখানেই যাই সেখানেই তুমি থাকো আমার সাথে, আমার অনুভবে মিশে। দেখেছো, আপনি থেকে তুমিতে চলে এসেছি। 7 মাসে আপনি ডাকে সমাপ্ত হলো, তবে আমি তোমাকে আজ থেকে তুমি করেই বলবো। এসো মা। খেয়ে নে আগে, বিকেল হয়ে এসেছে। আজ তো ছুটির দিন, এত চাপ নিতে হবে না। গধূলির এক বিকেল। কর্নেল মাসুদ রানা তার অফিসের ডেস্কে বসে আছেন। বাইরে রোদের আলো ধীরে ধীরে কমে আসছে। চায়ের কাপ পাশে রেখে তিনি তার বিশ্বস্ত সহকারী মেজর ফারুককে নির্দেশ দিলেন। মেজর, পাকিস্তানের নৌবাহিনীর সদর দপ্তরে একটি বার্তা পাঠাতে হবে। একজন অফিসারের বিষয় জানতে চাইছি। মেজর ফারুক মাথা নেড়ে বললেন, শীঘ্রই তার বিষয়ে সব চলে আসবে। কর্নেল নিজেই বার্তার খসড়া তৈরি করলেন। এতে কোনো আবেগের ছাপ ছিল না, একেবারে আনুষ্ঠানিক ভাষায় লেখা। লেফটেন্যান্ট কমান্ডার আমান খান, সাম্প্রতিক দায়িত্ব এবং পেশাগত প্রোফাইল সম্পর্কে তথ্য প্রয়োগের অনুরোধ জানাচ্ছি। প্রয়োজন হলে আমাদের সেনাবাহিনীর মাধ্যমে ভবিষ্যৎ সহযোগিতার জন্য আলোচনা প্রস্তাব রাখা যেতে পারে। সন্ধ্যায় বাবার সাথে কথা বলতে গিয়ে মেহের জানতে পারল বিষয়টি। মনে দারুণ এক উত্তেজনা তার। মেহেরের বাবার সাথে কথা শেষ করে মোবাইলের বুকে চেপে ধরে বসে রইল। অপেক্ষার প্রহর কবে শেষ হবে? পাকিস্তানের করাচি নৌ নিবাসে যখন বার্তাটি পৌঁছালো তখন এটি বেশ গুরুত্বের সহিত বিবেচনা হলো। এমনিতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাদার যোগাযোগ থাকলেও এটি কিছুটা ব্যতিক্রম মনে হলো। বার্তাটি সরাসরি নৌবাহিনীর একটি উচ্চপদস্থ কমান্ডারের কাছে পাঠানো হলো। সেখান থেকে নির্দেশ এলো, লেফটেন্যান্ট কমান্ডার আমান খানের বর্তমান দায়িত্ব এবং সাম্প্রতিক রেকর্ড প্রস্তুত করুন। প্রয়োজন হলে তাকে সরাসরি জানিয়ে দিন। একদিন সকালে আমান তার শিপে দায়িত্ব পালন করছিল। তখন এক জুনিয়র অফিসার এসে বললেন, सर, एक पैगाम आया है। बांग्लादेश आर्मी आपके बारे में जानना चाहती है। আমান কিছুটা অবাক হলো। বাংলাদেশ আর্মি কিউ? কিন্তু তার
পেশাদার মনোভাবের কারণে সে বিষয়টি স্বাভাবিকভাবেই নিল। পাকিস্তান নৌবাহিনীর হেডকোয়ার্টার থেকে মাসুদ রানার নিকট মেইল গেল। পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে আপনাকে জানানো যাচ্ছে যে লেফটেন্যান্ট কমান্ডার আমান খান সম্পর্কে আপনার অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পাঠানো হলো। আমান খান বর্তমান পাকিস্তান নৌবাহিনীর একজন দায়িত্বশীল এবং অত্যন্ত দক্ষ অফিসার। তার সামরিক কেরিয়ার পর্যালোচনা করে আমরা নিচের তথ্য প্রদান করছি। পেশাদার দক্ষতা: লেফটেন্যান্ট কমান্ডার আমান খান একজন অভিজ্ঞ এবং উচ্চমানের অফিসার, যার পেশাদারি রেকর্ডে কোনো বিতর্ক নেই। তার নেতৃত্বে একাধিক অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে, বিশেষ করে জলদস্যু দমন ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে। অভিযান এবং প্রশিক্ষণ: তিনি বিভিন্ন সমুদ্রে অভিযান অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন সেনা ও নৌবাহিনীর প্রশিক্ষণে তার যোগ্যতা প্রমাণিত হয়েছে। তার সামরিক কৌশল ও নেতৃত্বের গুণাগুণ প্রশংসনীয়। বিশ্বস্ততা ও নেতৃত্ব: তিনি একজন বিশ্বস্ত এবং ধারাবাহিকভাবে সফল অফিসার। তার মধ্যে নেতৃত্বের এক অনন্য গুণ রয়েছে, যা তাকে সহকর্মীদের মধ্যে শ্রদ্ধার স্থান এনে দিয়েছে। বিশেষ অর্জন: তিনি নৌবাহিনীর অ্যাকশন মেডেল এবং গ্যালান্টি অ্যাওয়ার্ড অর্জন করেছেন, যা তার সাহসিকতা ও নেতৃত্বের প্রশংসাস্বরূপ। আমাদের পক্ষ থেকে লেফটেন্যান্ট কমান্ডার আমান খান সম্পর্কে আরও অনেক বিস্তারিত প্রয়োজন হলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন। অপেক্ষায় রইলাম। সৌজন্যে পাকিস্তান নৌবাহিনী। ইংরেজি মেলটি পড়ে সেটা বাংলাতে ট্রান্সলেট করে তিনি মেহেরকে পাঠালেন। মেহের সেদিন কলেজের কোচিং শেষে বাড়ি ফিরে সবে সন্ধ্যার নাস্তা করতে বসেছিল। তখনই তার মোবাইলে মেইল আসে। মেলটি পড়ে তার মাথায় হাত। এসব তো সে জানি। আমানের প্রোফাইল ঘুরেই কিছু কিছু জানা যায়। সে তো তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চেয়েছে। হতাশ মেহেরের গলা দিয়ে নাস্তা ঢুকলো না। বাবাকেও সে কিছু বলতে পারবে না, কারণ পেশার দিক থেকে বাবা এর থেকে বেশি কিছু করতে পারবে না। আর কারো ব্যক্তিগত জীবনে আরও নাক গলানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। অন্ধকার রাত। ভারত মহাসাগরের উত্তাল ঢেউয়ে ঝড়ের মতো একটি যুদ্ধজাহাজ এগিয়ে চলছে। এটি লেফটেন্যান্ট কমান্ডার আমান খানের নেতৃত্বে পাকিস্তান নেভির একটি মিশন। তাদের কাজ একদল জলদস্যুকে আটকানো, যারা এটি আন্তর্জাতিক বাণিজ্য জাহাজের হাইজ্যাক করেছে। জাহাজটি তাদের ঘাঁটিতে নিয়ে যাচ্ছে। জাহাজের ব্রিজে দাঁড়িয়ে আমান খান গভীর চিন্তায় মগ্ন। পরিস্থিতি জটিল। জলদস্যুরা তাদের হাতে থাকা বাণিজ্যিক জাহাজে 20 জন ক্রু সদস্যকে বন্দী করেছে এবং যে কোনো মুহূর্তে তাদের ক্ষতি করতে পারে। তার উপর রাতের ঘন কালো অন্ধকার, বজ্রপাতের মতো গর্জন এবং সাগরের ভয়ালো ঢেউ মিশনকে আরো কঠিন করে তুলেছে। জাহাজে থাকা রাডার সংকেত দেখাচ্ছে জলদস্যুর জাহাজ মাত্র 10 মিনিটের দূর। আমান দ্রুত একটি কৌশলগত পরিকল্পনা করে তার টিমকে নির্দেশ দেন, নীরবে কাছাকাছি যেতে হবে, কিন্তু ধরা পড়া যাবে না। মিশনটি দুঃসাহসিক হলেও আমানের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস তার টিমকে উজ্জীবিত করে। আমান সিদ্ধান্ত নেন সরাসরি আক্রমণ নয়। প্রথমে তারা ধোঁয়া বোমার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করবে। এরপর তার টিম 3 দিক থেকে আক্রমণ চালাবে। যখন ধোঁয়া বোমা নিক্ষেপ করা হয়, তখনই জলদস্যুরা বুঝতে পারে তারা তাড়া খাচ্ছে। গোলাগুলির শব্দ ভেসে আসে। বন্দীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমান তার পরিকল্পনা পরিবর্তন করে। তিনি নিজেই এটি ছোট র্যাপিড বোটে করে আরও 3 জন নেভি কমান্ডো নিয়ে জলদস্যুদের জাহাজে ওঠেন। জাহাজ থেকে লড়াই শুরু হয়। জলদস্যুরা সংখ্যায় বেশি এবং তাদের পেছনে প্রাণঘাতী, কিন্তু আমান তার টিম প্রশিক্ষণে পারদর্শী। আমানের তীক্ষ্ণ দৃষ্টি এবং সুনিপুণ শারীরিক কৌশল কাজে আসে। একের পর এক জলদস্যুকে তারা নিস্তেজ করে। ঠিক যখন সবকিছু নিয়ন্ত্রণে, তখন জলদস্যুদের নেতা বন্দীদের জিম্মি করে একটি বিস্ফোরক ডিভাইস সক্রিয় করার হুমকি দেয়। আমান ধৈর্য ধরে নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন। তার ঠান্ডা মাথার কৌশল এবং নেতার মনস্তাত্ত্বিক দুর্বলতা কাজে আসে। ধীরে ধীরে আমান তাকে বিশ্বাস করিয়ে দেন তাদের পালানোর সুযোগ আছে। জলদস্যুদের নেতা অবশেষে আত্মসমর্পণ করেন। বন্দীরা মুক্ত হয়, জলদস্যুরা গ্রেপ্তার হয় এবং মিশন সফল হয়। জাহাজে ফিরে আমান তার টিমের দিকে তাকিয়ে ছোট্ট একটি হাসি দেন, কিন্তু তার চোখে ক্লান্তির ছাপ। তিনি জানেন সমুদ্র কত রহস্যময়, তেমনই বিপদসংকুল। এই মিশন তাকে আবার মনে করিয়ে দিল, একটি সিদ্ধান্তে শুধু একটি মিশন নয়, অনেকের জীবন নির্ভর করে। সমুদ্রের জলের দিকে গভীর চোখে তাকিয়ে আমান ভাবল তার নিজেরও জীবন নির্ভর করে। আম্মি ও তার পরিবারের সবাই তাকে ভালোবাসে। তার কিছু হলে সবাই কষ্ট পাবে। পিছুটান বলতে আমানের এতটুকুই। মেহেরের SSC পরীক্ষা শুরু হয়েছে 3 দিন হলো।
তার মোবাইল জাহানারার কাছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল হাতে নিতে পারবে না সে। সারাদিন পরীক্ষা পড়াশোনা করে মধ্যরাতে যখন বিছানায় শরীর এলিয়ে দেয় তখন তার বুকটা হু হু করে কেঁদে ওঠে। বিগত কতদিন সে আমানকে একটা মেসেজও করতে পারেনি। কতদিন আগে সমুদ্রের মধ্যে জাহাজের রিল্যাক্সে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছিল আমান। সেটা দেখেই সে স্বস্তি পেয়েছে মনে। কিন্তু এই কদিন ধরে তার কোনো খোঁজ খবর নিতে পারছে না মেহের। মন সারাক্ষণই গুমড়ে মরে। অনেকবার অনুনয় করে মায়ের কাছে মোবাইল চেয়েছে। জাহানারা বারবারই অবাক বিস্ময় নিয়ে বলেছে, তুমি তো এমন ছিলে না, পরীক্ষা চললে তুমি নিজেই আমার কাছে মোবাইল জমা দিয়ে দিতে। কি হয়েছে তোমার? মেহের কিছু বলতে পারেনি। কি বলবে সে? যে মা আমার একজনকে মেসেজ করা প্রয়োজন, সে কোনো পোস্ট করেছে কিনা, স্টোরি দিয়েছে কিনা সেটা দেখা প্রয়োজন, তার কিছু হলো কিনা সবই যে এই একটাতেই দেখে বোঝা সম্ভব। মা নিশ্চিত তাকে চড় মারতেন, বলতেন নির্লজ্জ মেয়ে। রাতের আধারে কলেজ ব্যাগ থেকে আমানের সেই ফটো বের করে চোখের জল ফেললো মেহের। তার একটি গোপন ডায়েরিও আছে। মেসেজের অনুভূতি লিখে পাঠাতো বলে সেটার মধ্যে সে আমানকে নিয়ে লিখত। মোবাইল থেকে দূরে থাকা কয়েকদিন ধরেই সে ডায়েরিতে আমানকে নিয়ে লিখে। আজও লিখলো। ডায়েরির পাতাগুলো তার চোখের পানিতে ভিজে উঠল। মেহের চোখ মুছে বারবার লিখল। কত শত অব্যক্ত কথা সেগুলো, অব্যক্ত অনুভূতি, যা আমান কখনো জানবে কিনা জানবে কে জানে? কেউ জানে না। পৃথিবীতে তো কত রকমই মিরাক্কেল ঘটে। একদিন কি আমানের সাথেও তার দেখা হবে? পরীক্ষার পরপরই মাসুদ রানা ঢাকা এলেন। চট্টগ্রামে নিজের কোয়ার্টারে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন তিনি। সব ব্যবস্থাই করে এসেছেন। তখনও হাতে মোবাইল পায়নি মেহের। মাকে নিজ থেকে বলেনি সে, পাছে যদি আবারও কথা শুনতে হয়। বাবা সেদিন এলেন। সেদিন সন্ধ্যার পর মা তখন কিচেনে রান্না করছিলেন। তখনই বাবা তাকে প্রশ্ন করে, তার বিষয়ে বলবে বলেছিলে? মেহের কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে বলল, কি? চিনতে হচ্ছে মা, তোমার বয়সটা অনেক বিপজ্জনক। বাবা হয়ে আমি কিভাবে চিন্তামুক্ত থাকবো বলো? তবে তুমি চিন্তিত হয়ে বলতে পারো। এই বিষয়ে শুধু আমি ও তুমি জানবো। মেহের হুট করে জড়িয়ে ধরল বাবাকে। ফুপিয়ে কেঁদে বলল, আমি তোমাকে মেসেজে সব বলি বাবা। ঠিক আছে। মা এখনো আমার মোবাইল ফেরত দেননি, তুমি কি সেটা এনে দেবে? মাসুদ রানা মোবাইল এনে দিলেন। মেহের সেটা নিয়ে নিজের রুমে গেল। তারপর ঝড়ের গতিতে ফেসবুক, মেসেঞ্জার সব ইনস্টল করলো। প্রিয় আইডি সব কিছু চেক করলো। মেসেজ পাঠালো দীর্ঘদিন পর। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। মা আবার মোবাইল নিয়ে গেছিল। আমি তোমাকে অনেক মিস করেছি। আই লাভ ইউ সো মাচ আমান। মিস ইউ। আমি তোমাকে অনেক বেশি মিস করছি। বাবাকে মেসেজে সব বলার কথা থাকলেও বলল না মেহের। চোখের জলে মোবাইল স্ক্রিন ভিজে গেলেও সে আমানকে মেসেজ করা থামাতে পারল না। রাতের খাবার টেবিলে বাবার মুখোমুখি হয়ে মেহের অপরাধীর মতো বসে রইল। তারপর রুমে এসে ভাবলো বাবাকে বলাই যায়। দীর্ঘ একটি মেসেজে সব লিখে পাঠালো সে। সাথে বাবা যে আমানকে ইনফরমেশন জানতে চেষ্টা করছে সেটার জন্য ধন্যবাদ দিল। তখন মধ্যরাত। মাসুদ রানা ঘুমিয়ে পড়েছেন। মোবাইল স্ক্রিনে আলো জ্বলতেই জাহানারা সেটা হাতে তুলে নেন। স্ক্রিনে মেহেরের নাম্বার দেখে কৌতূহল হয়ে মেসেজটা ওপেন করেন। তারপর জাহানারা পা টলমল, তার মুখ দিয়ে মৃদু জোরে চিৎকার বেরিয়ে এলো। মাসুদ রানা জেগে গেলেন তখনই। জাহানারা মোবাইল এগিয়ে দিতে এই স্ক্রিনের দিকে তাকিয়ে তিনি যা বোঝার বুঝে গেলেন। মনোযোগ দিয়ে দীর্ঘ মেসেজটি পড়লেন। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি এমনটাই ধারণা করেছিলাম। ও আমাকে বিশ্বাস করে সব শেয়ার করেছে। তুমি ওর সাথে স্বাভাবিক আচরণ করবে হানি। মেয়েকে যা বলার, যা বোঝানোর আমি বুঝাবো। ওর বিষয় যত্ন প্রয়োজন। জাহানারা বিস্ময় নিয়ে বললেন, এসব জেনেও তুমি এত শান্ত? মাসুদ রানা হেসে বললেন, কোনো দোষ তো দেখছি না। এই বয়সে প্রায় সবাই এমন করে। তবে আমাদের মেয়ে অনেক নরম। আমার নরম মেয়েটাকে হয়তো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। আমি সেটা নিয়ে চিন্তিত। কি রকম? ও যাকে ভালোবাসে সে যুজন দূরে। কখনো দেখা হবে কিনা তারই নিশ্চয়তা নাই। আর যদি ছেলেটার পক্ষ থেকেও কিছু থাকতো তবে আমরা পারিবারিকভাবে একটা সিদ্ধান্তে আসতে পারতাম। কারণ আমরা তো ওইসব টিকিক্যাল মা বাবা নয়।
কিন্তু যেখানে সব একতরফা, সেখানে সবকিছু দিন শেষে আমাদের মেয়েকেই সহ্য করতে হবে। আরো দেরি হয়ে যাওয়ার আগে মেহেরকে এসব থেকে দূরে নিয়ে আসতে হবে, মুভ অন করতে হবে। আমাদের একটাই তো সন্তানহানি। জাহানারার মনে পড়ে গেল মেহেরের মুড সুইং। মেয়েটার মুড সুইংয়ের কত শত বাহানা। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকেন। হ্যাঁ গো, মেয়েটা এত বড় হলো কবে? পরদিন ভোরে কফি নিয়ে মেয়ের রুমে গেলেন জাহানারা। মেহের তখন নিজের ব্যাগ গোছাচ্ছিল। জাহানারা মেয়ের পাশে বসিয়ে সারা মুখে হাত বুলিয়ে দিলেন, গালে হাত রেখে বললেন, তোর কোথাও কষ্ট হচ্ছে মা? মেহের কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হেসে ফেলল। সে হাসলো, তার চোখও হাসে। কি সুন্দর লাগে দেখতে। মেয়েটা শ্যামলা হলেও যেন দুনিয়ার সব মুগ্ধতা নিয়ে জন্মেছে। ওর গায়ের রং ফর্সা হলে হয়তো এত মুগ্ধতা থাকতো না। জাহানারা বিড়বিড় করে বললেন, আমার বাচ্চার নজর না লাগুক। চট্টগ্রাম আর্মি কোয়ার্টারের পরিবেশ অনেকটাই শান্ত। মাসুদ রানা মেহেরের বাবা, বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল। তার শান্ত কোয়ার্টার অপেক্ষা করছে কর্নেলের পরিবারকে গ্রহণ করতে। আজ তিনি তার স্ত্রী জাহানারা আর মেয়ে মেহেরকে নিয়ে চট্টগ্রামে ফিরে যাবেন। মেহেরের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে সে। কিন্তু যাওয়ার আগে বিদায়ের মুহূর্তটা মেহেরের জন্য সহজ নয়। শুধু বন্ধু শায়লা আর পাভেল একসাথে দাঁড়িয়ে মেহেরকে একটু দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। শায়লার চোখ ভেজা, কিন্তু মুখে একরকমের হাসি। পাভেলের মুখটা বিষণ্ণ। তুই সমুদ্রে কবে যাচ্ছিস জানিস তো? সেখানে গেলে আমাকে মেসেজ দিস কিন্তু, ভুলিস না। শায়লা হেসে বলে। মেহের হাসে, তবে সেই হাসির মধ্যে বিষাদের ছায়া। পাভেল কিছু বলে না, শুধু মেহেরের দিকে তাকিয়ে থাকে। বিদায়ের আগে মেহের তার ছোট্ট ব্যাগ থেকে একটা ছবি বের করে, আমানের ছবি। পাকিস্তান নেভির ইউনিফর্মে দাঁড়িয়ে থাকা এক তীক্ষ্ণ দৃষ্টির কঠিন চেহারার পুরুষ। মেহের ছবিটার দিকে তাকিয়ে নিজ মনেই নিচু স্বরে বলে, আমি সমুদ্রের কাছাকাছি যাচ্ছি আমান। তোমার সমুদ্র, আমার কাছে সমুদ্র মানেই তুমি। সমুদ্রের কাছাকাছি থাকলে আমি তোমাকে আরও গভীরভাবে অনুভব করতে পারবো। আমার মনে হচ্ছে আমি তোমার কাছে যাচ্ছি, ওই কোয়ার্টার নয়। তুমি আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছো। আমি আসছি আমান, তোমার কাছে আসছি। শায়লা আর পাভেলের দিকে হাত নাড়িয়ে বিদায় জানায় মেহের। গাড়ির ভেতরে বসে চট্টগ্রাম কোয়ার্টারের দিকে যাত্রা শুরু করে। তার বাবা সামনের সিটে বসে আছেন। চট্টগ্রামের দিকে ছুটে চলা গাড়ির জানালা দিয়ে মেহের সমুদ্রের গন্ধ যেন আগেভাবেই অনুভব করতে পারে। জলদস্যুদের দমনের মিশন শেষে পাকিস্তান নেভির পক্ষ থেকে আমান খান ও তার টিমকে অভিনন্দন জানানো হয়। তবে মিশনের ধকল, তার সমুদ্রের ঝড় তাকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তোলে। কিছুদিনের ছুটি নেওয়ার কথা ভেবে তিনি করাচি ফিরে যান। ঠিক তখনই আসে একটি বিশেষ আদেশ। বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে একটি যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিতে তাকে নির্বাচন করা হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করার জন্য এই মহড়ার আয়োজন। আমান খান ভেবেছিল ছুটি নেবেন, কিন্তু নৌবাহিনীর সম্মান বজায় রাখতে আদেশটি গ্রহণ করেন। একদিন পর একটি বিশেষ নৌযানে চড়ে আমান তার টিম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছান। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সমুদ্রের নিরাপত্তা, জলদস্যু প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে মহড়ার কাজ শুরু হয়। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাদের লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পান কর্নেল জাহিদ। সন্ধ্যার আকাশ কালো। বাংলাদেশ আকাশের রং সমুদ্রের জলে মিশে গেছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে পাতলা সাদা শার্ট ও একটি ডেনিম প্যান্ট পরে পকেটে হাত দিয়ে গুজে শটান হয়ে যে পুরুষটি দাঁড়িয়ে আছেন তার নাম আমান খান। কর্নেল জাহিদ হাতের দূরবীনটি এগিয়ে দিলেন। আমান দূরবীনের চোখ রেখে সমুদ্রের দূর থেকে বহু দূর পর্যন্ত পর্যবেক্ষণ করতে লাগলো। চট্টগ্রাম সমুদ্র বন্দরের হোটেলের কাছে তখনও এসে থামল একটি জিপ গাড়ি। ড্রাইভার সিটে ছিলেন একজন লেফটেন্যান্ট। তিনি নেমে ব্যাগপত্র নামালেন, তারপর ফোন করলেন কর্নেল জাহিদকে। কর্নেল জাহিদ মোবাইলে কথা বলা শেষ করে আমানকে বললেন, কমান্ডার, সামনে যাচ্ছি। আমার একজন কর্নেল বন্ধু পরিবার নিয়ে এসেছে। রিসিভ করে হোটেল রুমে দেখা করছি। ততক্ষণ এনজয়। আমান বাংলা সহ আরো অনেক দেশের ভাষা জানা আছে। কোয়ার্টারে আরো 2 দিন পর যাবে তারা। মাসুদ রানার মিটিং রয়েছে সেখানে, সেগুলো সেরেই তারা কোয়ার্টারে যাবে।
জাহানারার চোখের সানগ্লাসটা খুলে কাঁধের শায়লার ঠিকঠাক করে দিল। তারপর নামলেন গাড়ি থেকে। মেহেরের সানগ্লাসটা চুলের উপরে রাখা, সোয়েটারের বোতামগুলো খোলা। জাহানারা বোতামগুলো লাগিয়ে দিলেন। অনেক বাতাস মা, ঠান্ডা লেগে যাবে তোমার। মায়ের হাত ধরে মেহের সমুদ্র বন্দরের মাটিতে পা রাখতেই তার শরীরে তীব্র একটি বাতাসের ধাক্কা লাগলো। পরে নিতেই যাচ্ছিল, ধরে ফেললেন মাসুদ রানা। মেয়েকে এক হাতে জড়িয়ে রাখলেন তিনি, আর এক হাতে বাড়িয়ে হাত মেলালো বন্ধু জাহিদের সাথে। তারপর এগিয়ে চললেন হোটেলের দিকে। মেহের বলল, বাবা চলো আগে সমুদ্র দেখে আসি। জাহানারা বললেন, এখন নয় সোনা। প্লিজ মা একটু। মাসুদ রানা বললেন, ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে গরম কাপড় পরে নিবে, অনেক বাতাস ওখানে। জাহিদও বললেন, কোনো সমস্যা হবে না মামুনি, সমুদ্রের কাছাকাছি ঘুরতেও পারবে তুমি, আমার বোট আছে। থ্যাংক ইউ আঙ্কেল। মাই প্লেজার। হোটেল রুমে পৌঁছে মেহের ফ্রেশ হয়ে ডেনিম প্লাজোর সাথে কুর্তি পরল, উপরে লম্বা ওভারকট। তারপর গিয়ে দাঁড়ালেন বারান্দাতে। কাছের বারান্দা থেকে সমুদ্র স্পষ্ট দেখা যায়। সন্ধ্যার অন্ধকারে পুরোপুরি এখনো ছড়িয়ে পড়েনি। মৃদু অন্ধকারে স্পষ্ট হয়ে তার চোখে ধরা পড়ে দিল সমুদ্রের কাছাকাছি দাঁড়িয়ে থাকা সাদা শার্ট পরা যুবকটি। দূরবীনের চোখ রেখে যে তাকিয়ে থাকে অদূরে, পেছন থেকে তাকে দেখেই মেহের স্তব্ধ হয়ে গেল। এই কায়া তার পরিচিতি। এমন করেই একজন দাঁড়িয়ে থাকে, দূরবীনে চোখ রেখে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, তার দেখা সেই একজনই। মেহেরের শ্বাস প্রশ্বাস দ্রুত চলে, পা টলতে লাগলো। কাচের জানালার উপরে সে হাত রাখলো। বরফ শীতল কাচের হাত রাখতেই ঠান্ডায় জমে ওঠার মতো অবস্থা হলো তার। মেহের কাঁপা কাঁপা ঠোঁট দিয়ে অস্পষ্ট সুরে ডাকলো, আমান। জাহানারা শাড়ি পাল্টে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। শরীরে গরম কাপড় জড়িয়ে বেরিয়ে এলেন। মেহের তখন শ্বাসরুদ্ধকর অবস্থা, তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, গলা শুকিয়ে কাঠ। জাহানারা পেছন থেকে বললেন, এদিকে আয়, এটা পরিয়ে দেই, গলা বসে যাবে না হলে। মেহেরের কানে পৌঁছালো না, কি বোঝা গেল না। সে আগের মতো বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। চোখের পানিতে গাল ভিজে গেছে অনেক আগ থেকেই। কি রে মেহের, এদিকে ঘুরে দাঁড়াবি তো। মেহের কোনো আওয়াজ করলো না। জাহানারা টেনে ফেরালেন। ও মা, তুই কাঁদছিস কেন? মা কি হয়েছে বল। সমুদ্রে তো যাবই, সেজন্যই তো বলছি এটা পরে নে। কি হয়েছে তোর? তোর বাবা সাথে যাবে না বলে মন খারাপ করছিস? তোর বাবা আমাদের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা করে রেখেছে, চলে আসবে 10টার দিকে। আমি তাকে দেখেছি মা। মেহেরকে সকালে তিনি বলেছেন যে তিনি সব জানেন। তারপর মেয়েকে অনেক বুঝিয়েছেন। মেয়ে শুধু চুপ করে শুনছে। মায়ের কথাটাও ফেলে দেওয়ার মতো নয়। আমানের সাথে কি সত্যি তার কখনো দেখা হবে? মায়ের যুক্তিতে মেহের হেরে গিয়ে বলেছে সে চেষ্টা করবে এসব থেকে বের হওয়ার জন্য। সকালের কথা মনে পড়তেই জাহানারা বুঝতে পারলেন মেহের কার কথা বলছে। তুই ভুল দেখছিস মা। মেহের মাথা নাড়িয়ে না না করলো। আমি তাকে সব অবস্থায় চিনতে পারি মা, সেই ছিল। জাহানারা গলায় মাফলার জড়িয়ে দিলেন। কাকে দেখেছিস দেখা তো। মেহের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখতে গিয়ে দেখলো সেখানে কেউ নেই, ফাঁকা জায়গাটা। মাকে নিয়ে সমুদ্রের কাছে গেল সে, কিন্তু কোথাও সেই দূরবীনের চোখ আটকানো মানবটাকে দেখতে পেল না। জাহানারা বললেন, দেখলি তো, তুই সারাক্ষণ চিন্তা করিস, সেজন্য এমন হচ্ছে তোর। মেহের কিছু বলল না। জাহানারা বললেন, চল ফিরে যাই, সকালে আসবো না হয়, খিদেও পেয়েছে নিশ্চয়ই। রুমে ফিরে আমানের ইনবক্সে লিখে পাঠালো, আপনি কি বাংলাদেশে এসেছেন আমান? আমি বারান্দায় দাঁড়িয়ে দূরবীনে চোখ রেখে অদূরে তাকিয়ে থাকা যে যুবকটিকে দেখলাম, সে কি তবে আপনি, নাকি আমার কল্পনা সব? চট্টগ্রামের যৌথ মহড়া চলতে থাকে। বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের এই সুযোগ আমার জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। মহড়ার বিভিন্ন সেশনে তিনি বাংলাদেশের সমুদ্র অঞ্চলের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্ব সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন। বাংলাদেশের নৌবাহিনীর একটি নতুন প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে কাজ করার সময় আমান এবং তার দল একটি প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করে। এটি দ্রুত সমাধান না করা হলে মহড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ বাধাগ্রস্ত হতে পারে। আমানের নেতৃত্বে একটি বিশেষ দল রাতভর কাজ করে সমস্যাটির সমাধান করে। এই কাজের জন্য বাংলাদেশের অফিসাররা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। মহড়ার মাঝেই আসে একটি জরুরি খবর।
বাংলাদেশের জলসীমার কাছে একটি বিদেশি ট্রলার সন্দেহজনকভাবে কার্যকলাপ করছে। এই পরিস্থিতিতে আমান এবং তার বাংলাদেশি সহকর্মীদের একটি এক্সপিডিশনারি টিম পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অভিযানে গিয়ে তারা দেখতে পান ট্রলারটি অবৈধভাবে মৎস্যহরণ করছে এবং সম্ভবত একটি মানব পাচারের সাথেও তারা জড়িত। আমান দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাংলাদেশ নৌবাহিনীর অফিসারদের সাথে সমন্বয় করে তারা ট্রলারটিকে আটকায় এবং জড়িতদের গ্রেপ্তার করে। রাতের পর রাত ভোর থেকে নেমে আসলো। তখনই আমান শরীর ক্লান্ত অনুভব করলো। বিদায় নিয়ে হোটেল রুমে এসে শরীর এলিয়ে দিলেন, ঘুমের মধ্যে তলিয়ে গেল। আজ একটি অনুষ্ঠানে তাদের যেতে হবে। কর্নেল মাসুদ রানা সেটারই প্রস্তুতি নিচ্ছেন। মেহের জিজ্ঞেস করলো, কিসের অনুষ্ঠান বাবা? পাকিস্তানে কিছু অফিসার এসেছে, তাদের সম্মানে একটি অনুষ্ঠান হবে। মেহের সাদা গাউন পরে নিল, উপরে লং কোটি। তার অনুষ্ঠানে পৌঁছলো সন্ধ্যার পরে। অভিযান শেষ হওয়ার পর আমান তার বাংলাদেশি সহকর্মীদের কাছ থেকে ভিন্ন ধরনের তথ্যাদি পান। চট্টগ্রামের স্থানীয় একটি প্রাসাদ সম গেস্ট হাউসে তাদের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার এবং গান পরিবেশনের মধ্য দিয়ে আমান বুঝতে পারেন এই দেশের আতিথ্য কেবল শারীরিক নয়, বরং মানসিক আনন্দও দেয়। মেহের মায়ের পাশে দাঁড়িয়ে স্তব্ধ বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে যাবে। কাপা হাতটি দিয়ে সে মায়ের হাত ধরল। মা, বল। মেহের হাতের আঙ্গুল দিয়ে দেখল আমি তবে গতকাল ভুল দেখিনি মা। জাহানারা তাকাই তার চোখে ধরা দিল লম্বা চওড়া বলিষ্ঠ দেহী তীক্ষ্ণ চেহারার একটি যুবক। তিনি নিজেও অবাক হলেন। এটাই সেই অফিসার। মেহেরের গাল ভিজে গেল, সে ডোক গিলতে থাকলো। আমি বোধহয় মারা যাচ্ছি মা। জাহানারা আঁতকে উঠলেন। একই কথা মা, কি হয়েছে বল আমাকে? শরীর খারাপ করছে? মা, আমি কি সত্যিই দেখেছি? আমি তো তাকে এর আগে দেখিনি। যদি এটাই সে হয় তো তুই সত্যিই দেখেছিস? আমি কি তাকে ডাকবো? মেহের বেশিক্ষণ দাঁড়াতে পারল না, নিজের শরীর ভার ছেড়ে দিল মায়ের উপর। জাহানারা সবটুকু দিয়ে মেয়েকে ধরে রাখলেন, গলার স্বর একটু বাড়িয়ে ডাকলেন, শুনুন। আমান তখন তার টিমের সাথে কথা বলছে। ঠিক কাকে উদ্দেশ্য করে ডাকা হলো বোঝা গেল না। কর্নেল জাহিদ এগিয়ে এলেন। কোনো সমস্যা ভাবি? আমানকে দেখে জিজ্ঞেস করলেন, ওই অফিসারের নাম কি জানেন? পাকিস্তানের নৌবাহিনীর একজন অফিসার, আমান খান। মেহের মায়ের বুকে রেখে অল্প স্বল্প করে তাকাচ্ছিল। নামটা তার কানে বজ্রের মতো বাজলো। জাহিদ বললেন, চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। জাহানারাও বললেন, মেহের দাঁড়াতে পারছে না, ওর শরীর খারাপ করেছে, আমি যেতে পারবো না। আপনি কি তোর বাবাকে ডেকে দিবেন? জাহিদ চিন্তিত হয়ে বললেন, বেশি খারাপ লাগছে মামনি? আমাদের ডাক্তার আছে, চলো দেখিয়ে নিব। তারপর কর্নেল জাহিদ ডাকলেন। কমান্ডার। আমানের সাথে পরিচয় হবার পর থেকে তাকে এই সম্মানবোধী ডাকেন জাহিদ। আমান পরিচিত স্বর শুনে এগিয়ে এলো। মেহেরের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসলো, সে তলিয়ে গেল অন্ধকারে। শরীর ছেড়ে দিতেই জাহানারা আঁতকে উঠলেন। আমার মেয়ে। জাহিদ মাথায় হাত বুলিয়ে দিলেন, কিন্তু মেহেরের কোনো রেসপন্স নেই। আমান বলল, এনিথিং রং? আমাদের একজন ডাক্তার প্রয়োজন কমান্ডার। আমাদের একজন কর্নেল মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। জাহানারা কেঁদে ফেললেন। আমান স্পষ্ট বাংলাতে বলল, তাকে বসিয়ে দিন প্লিজ। ডাক্তার আসতে আসতে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা উচিত। জাহানারা সোফায় বসে পড়লেন। জাহিদ চলে গেছে ডাক্তার ও মাসুদ রানাকে ডাকতে। আমানও বলল, মাথাটা সোজা করে দিন। মেহেরের মুখ চুল দিয়ে ঢাকা, তার মাথা সোজা হয়ে সোফার রেখে চুলগুলো সরিয়ে দিলেন জাহানারা। তারপর মেয়ের হাত ঘষতে লাগলো। আমানের চোখে ধরা দিল সাধারণ একটি বাঙালি মেয়ের মুখ। কাঁধ পর্যন্ত চুল, গালে চোখের জল শুকিয়ে গেছে। আমি কি চেষ্টা করতে পারি? জাহানারা তখন সব বললেন, একটু দেখো বাবা। আমান তার পুরুষালী হাত দিয়ে টিপে ধরল মেহেরের নাক। সেকেন্ড পেরিয়ে যেতেই মেহের মুখ দিয়ে জোরে শ্বাস নিয়ে আর্তনাদ করতে লাগল। গোলা চোখে তাকিয়ে সে আবার চোখ বন্ধ করে ফেলল। জাহিদ ততক্ষণে চলে এসেছে। আমান উঠে দাঁড়ালো। মাসুদ রানা মেয়ের আরেক পাশে বসলেন। ডাক্তার নিজেদের কাজ করতে লাগলো। আমান কেমন হাঁসফাঁস লাগছিল। অনুষ্ঠানের মধ্যেও আমানের মন সমুদ্রের প্রতি তার গভীর টান অনুভব করে। অনুষ্ঠানের এক ফাঁকে সে একা সমুদ্রের ধারে চলে যায়। সে শান্ত রাতের বাতাসে সমুদ্রের গর্জন শুনতে শুনতে তিনি জীবনের উদ্দেশ্য, দায়িত্ব এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন।
বাংলাদেশের সমুদ্রের ঢেউ যেন তাকে নতুনভাবে উপলব্ধি করায়। সীমান্ত, জাতীয়তা বা যুদ্ধের বাইরেও পৃথিবীর এক। অনুষ্ঠানে আর ফিরে না গিয়ে আমান হোটেলের রুমে চলে যায়। কর্নেল জাহিদ সাথে তার দেখা হয় অনেক রাতে। জাহিদ বললেন, সরি কমান্ডার, আপনাকে কোম্পানি দিতে পারছি না ভালো করে। আমান জিজ্ঞেস করলো, সেই অসুস্থ হয়ে পড়া মেয়েটি কেমন আছে এখন? ও, আপনি মেহেরুন্নেসার কথা জিজ্ঞেস করছেন? সে ভালো আছে, ডাক্তার রেস্ট নিতে বলে গেছেন। আমান বিড়বিড় করে কয়েকবার আওড়ালো। মেহেরুন্নেসা? এরপর আমান তার মহড়ার কাজ শেষ করে পরের দিন সন্ধ্যাতেই পাকিস্তানে ফিরে যায়। কিন্তু বাংলাদেশের সমুদ্র, আতিথ্য, অভিজ্ঞতার স্মৃতি তার মনের গভীরে থেকে যায়, যা তাকে ভবিষ্যতে বারবার মনে করিয়ে দেবে মানুষের সাথে সম্পর্ক ও সহযোগিতার গুরুত্ব। সাথে মনের অজান্তে হোক বা নিজের অজান্তে সেই একটি নাম বারবার তার মনে পড়তে থাকে। সে বিধ্বস্ত মুখ ভালো করে তাকাতে পারেনি। মেয়েটি কিন্তু তবুও কেমন আকুতি নিয়ে আমানের দিকে তাকিয়েছে। হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারল না। শান্ত কোয়ার্টারটার দিকে দাঁড়িয়ে আছে। কোয়ার্টারের সামনে এসে থামলো মাসুদ রানার গাড়িটা। জাহানারা অসুস্থ মেয়েকে ধরে নামলেন। মাসুদ রানা ব্যাগপত্র নিয়ে আগে আগে গেলেন, পেছনে তারা। চোখ পোক শুকনো মেহেরের। 2 দিন বিছানায় পড়েছিল সে। কিছুটা সুস্থ বোধ করতেই মাকে জিজ্ঞেস করেছে সেই যুবকটির কথা। জাহানারা তখন মেয়েকে নিয়ে ব্যস্ত, সেজন্য তিনিও কিছু জানাতে পারছেন না। মাসুদ রানাকে সব জানানোর পর তিনি চমকে যাননি, কারণ তিনি জানতেন মেহের যাকে পছন্দ করে সেটা সেই অফিসারই। মেহেরকে তিনি জানাতে চাইছিলেন, কিন্তু তার আগেই মেহের জেনে যায়। মাসুদ রানা বলেন, আমান পরের দিন সন্ধ্যাতেই বাংলাদেশের থেকে রওনা দিয়েছে, কিন্তু মাতৃভূমির উদ্দেশ্যে। জাহানারা সেটা মেহেরকে জানালে সে পাথরের মতো নিশ্চুপ ছিল। এত কাছে এসেও তাকে একটাবার ভালো করে দেখা হলো না, জানানো হলো না নিজের অনুভূতির সম্পর্কে। অনেক দুঃখ, হতাশা নিয়ে মেহের আমানকে মেসেজ পাঠিয়েছে। এত কাছে এসেও আপনাকে কিছু জানাতে পারলাম না। আপনার কি বেশি তাড়া ছিল? আমার জন্য একটু অপেক্ষা করা যেত না? করবেন কেন? আমি তো আপনার কেউ নই। আমার এই অভিমানে আপনার কিছু যায় আসে না। আপনি কখনো জানতেও পারবেন না কিছু। মেহের ভাবনা থেকে বের হলো। জাহানারা উষ্ণ কাঁথাও শরীরে জড়িয়ে দিয়েছে। দুপুরে কি খেতে চাস? তুমি যা বানাবে তাই খাবো। মা চলে যেতেই মেহের রুমের চারিদিকে চোখ বুলিয়ে নিল। এটা আজ থেকে তার রুম, এখানেই তার নতুন জীবন শুরু আবারও। কথাটা মনে হতেই মেহেরের বুক চিনচিন করে উঠল। ঢাকার ওই ফ্ল্যাটে মেহের বুঝ হবার পর থেকে ছিল। যদি ওটার ওদের নিজস্ব ফ্ল্যাট, এখন কাউকে ভাড়া দিয়ে দেবে হয়তো বাবা, কিন্তু মা কিন্তু তাতে নারাজ। ছুটিতে ওখানে গিয়ে থেকে আসবেন। ঢাকাতেই তাদের আত্মীয়, বন্ধু বান্ধব সব। মেহেরের যে টান তেমনটা না। শায়লা, পাভেল দুজনকেই সে মিস করছে, সাথে মিস করছে নিজের রুমটাকেও। সেই বন্ধ রুমে আমানকে নিয়ে তার কত কল্পনা, কত কান্না, কত না বলা অনুভূতি সাক্ষী ওই রুমটা। ওই রুমের চারিদিকে হাহাকার। মেহেরের 11 মাসের অনুভূতি, অভিমান, চোখের পানি ও ডিপ্রেশনের সাক্ষী। হ্যাঁ, 11 মাস। কয়েকদিন পর 1 বছর হয়ে যাবে। আমানকে সে 1 বছর যাবৎ ভালোবাসে। নিজের অবাক্ত কথা সে ডায়েরিতে লিখে রাখছে, যেটা মেহের ওই রুমেই ফেলে এসেছে। সাথে তার শৈশব, কৈশোরের পাগলামি। ছুটিতে যখন যাওয়া হবে তখন ডায়েরিটা নিয়ে আসবে সাথে করে। মেহের উপলব্ধি করছে সে বড় হয়ে যাচ্ছে, অনেকটা বড়। আজকাল তার হুটহাট আত্মসম্মান জেগে ওঠে। আমানকে মেসেজ সে 2 দিনে ওই একটাই দিয়েছিল। তারপর শতবার ইচ্ছে থাকলেও নিজেকে আটকে রেখেছে। কি দরকার? সেই তো মেসেজগুলো পড়েই থাকবে, কেউ দেখবে না। ওই মানুষটা পাথর দিয়ে তৈরি। নিজেকে অনেক বড় লাট সাহেব ভাবেন কিনা কে জানে। মনে করে মেসেজ রিকোয়েস্ট তার জন্য পাগল হাজার হাজার মেয়ে ঝুলে আছে। সেটা ভেবে নিশ্চয়ই অনেক আনন্দ পায়। পাবেই তো। একটু সুদর্শন আর একটা ভালো জব বলে আকাশে উড়ে বেড়াচ্ছে। একবার মেসেজ রিকোয়েস্ট অপশনটা চেক করার প্রয়োজন মনে করে না। মেহের বালিশে মুখ গুজে ফুপিয়ে উঠল। আমান যেন তাকে অদৃশ্য এক প্রত্যাখ্যান করে চলে গেছে। নিজের অজান্তে মেহেরের আত্মসম্মানে তীব্র আঘাত দিয়ে গেছে। সেই আঘাত মেহেরকে শান্তি দিচ্ছে না। আত্মসম্মান নাকি ভালোবাসা, মেহের দুটোই হাবুডুবু খাচ্ছে। আমান, 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 আপনি এত নিষ্ঠুর কেন? মেহেরের বোবা কান্না চিৎকারে রূপ নিল।
জাহানারা ছুটে এলেন, মেহের মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগ। মেয়ের সাথে জাহানারাও কাঁদছেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মাসুদ রানা এগিয়ে এলেন না। এই কান্না কিসের জন্য তিনি জানেন। নিশ্চুপে প্রত্যাখ্যান করলেন তিনি। মেহের, মাকে বল কোথায় কষ্ট হচ্ছে সোনা। মেহেরের কান্না থেমেছে, সে শূন্যে দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহানারা চুলগুলো গুছিয়ে দিলেন। আমরা ঢাকায় ফিরে যাই, চল। তোর নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, অসুস্থ হয়ে পড়েছিস। মেহের এ পর্যায়ে আটকে উঠল। না মা, আমি সমুদ্রের কাছ থেকে দূরে কোথাও যাব না। জাহানারা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কি হয়েছে মাকে বলবি? চিন্তা করো না মা, পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তোর ওকে মনে পড়ছে না? মেহের ছলছল দৃষ্টিতে তাকালো। জাহানারা গালে হাত রেখে বললেন, কাঁদিস না। আমার সাথে তোর বাবার বিয়ে হয়েছে কিভাবে জানিস? তোর বাবাকে আমি পছন্দ করতাম, কিন্তু কখনো বলার সাহস পাইনি। সবটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিলাম, কারণ ভাগ্যে থাকলেই কাউকে পাওয়া সম্ভব। আমাদের যোগটা কঠিন ছিল রে মা। একদিন কি হলো, তোর দাদি তোর নানার কাছে প্রস্তাব নিয়ে আসলে, ব্যাস আমি তোর বাবাকে পেয়ে গেলাম। ভাইজানের বন্ধু ছিল সে। সেই সুবাদে তাকে আমি কয়েকবারই দেখেছিলাম, কিন্তু কখনো কথা হয়নি আমাদের। বিয়ে ঠিক হওয়ার পরেও না মানুষটাকে আমি ভয় পেতাম অনেক। আর আজ আমি তাকে হাতের ইশারায় না চাই, বুঝলি? মেহের ফিক ফিক করে হেসে ফেলল। নিজের ভাগ্যের উপরে ছেড়ে দে সব। সে যদি তোর জন্য তৈরি হয়ে থাকে, তবে তুই তাকে কোনো না কোনোভাবে পেয়ে যাবি। না পেলে কখনো ভাগ্যকে দোষারোপ করবি না। ভাববি তোর জন্য এর চেয়ে উত্তম কিছু রয়েছে। মেহেরকে বুঝিয়ে জাহানারা রান্নাঘরে চলে গেলেন। মেহের হিট করে ডিপ্রেশনে ভুলে ছুটল মায়ের কাছে। মা, আমি শাড়ি পরবো। জাহানারা তরকারি নাড়ছেন। বেশ তো, ব্যাগগুলোতে দেখ, যেটা পছন্দ হয় সেটা বের কর, আমি পরিয়ে দিব। মেহেরের মধ্যে হুট করে যেন আগের সেই চঞ্চলতা ফিরে এসেছে। সে একটি গাঢ় সবুজ রঙের টাঙ্গাইল শাড়ি বের করে নিল। জাহানারা যত্ন করে পরিয়ে দিলেন সেটা। মেহের মায়ের হাত সাজালো। জাহানারা বললেন, তোমার চুলগুলো আগের থেকে একটু লম্বা হয়েছে। আমি চুল লম্বা করবো মা, আর কাটবো না। এবং মেয়ের কপালে টিপ দিয়ে জাহানারা আয়নার সামনে দাঁড় করালেন। দেখো কত সুন্দর লাগছে আমার মেয়েকে। মা, চুড়ি তো পরা হয়নি। তাই তো। জাহানারা স্বর্ণের দুটো মোটা চুড়ি পরিয়ে দিলেন। মেহের খিলখিল করে হেসে বললেন, আমাকে বিবাহিত মনে হচ্ছে মা। তোমাকে বড় বড় লাগছে, নতুন বউ মনে হচ্ছে। এবং মেহের লজ্জা পেল। জাহানারা রান্নাঘরে চলে গেলেন। মেহের মোবাইলে নিজের কিছু ছবি তুলল। বারান্দায় বসে হুমায়ুন আহমেদের বই মৃন্ময়ীর মন ভালো নেই হাতে নিয়ে মোবাইলের টাইমার সেট করে ছবি তুলল। তারপর সেটা পাঠালো প্রিয় মানুষের ইনবক্সে। লিখে পাঠালো, সমুদ্রের রাজপুত্র, সমুদ্রের কাছে এসেও আমার মন ভালো নেই, কারণ আমার যে তুমিই নেই। তুমি কাছে এসেও দূরে চলে গেছো। আবার কি কখনো দেখা হবে? আমার ভাগ্যে কি তুমি থেকে যেতে পারো না? হুট করে সামনে এসে বলতে তুমি সমুদ্রের রাজপুত্রের জন্য তৈরি। শোনো রাজপুত্র, সমুদ্রের কাছাকাছি শান্ত যে কোয়ার্টারটা দাঁড়িয়ে, তার মধ্যে একজন রাজকুমারী বাস করতে শুরু করেছে। সাথে অপেক্ষায় আছে তুমি একদিন আসবে বলে। তুমি আসবে তো সমুদ্রের রাজপুত্র? বাসবে তো আমায় ভালো? আমান পাকিস্তান নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার। ছুটিতে বাড়ি ফিরেছে। কয়েক মাস ধরে সমুদ্রের দায়িত্ব পালন করে সে ক্লান্ত এবং মানসিক প্রশান্তির জন্য তার গ্রামীণ বাড়ির শান্তিময় পরিবেশে ফেরার অপেক্ষায় ছিল। বাড়িটির উত্তর পাকিস্তানের সবুজে ঘেরা এক ছোট্ট শহরে, পাহাড়ের পাদদেশে। এই বাড়ি তার শৈশবের স্মৃতিতে গাঁথা, যেখানে মা, বাবা, তার ছোট বোন এবং তার জন্য অগাধ ভালোবাসা নিয়ে বসে আছে। বাড়িটি পুরনো শৈলীতে তৈরি, দোতলা কাঠের বাড়ি, লম্বা বারান্দা আর চারপাশে নানান গাছগাছালি। উঠানে একটা বড় আম গাছ, সেখানে দড়িতে ঝুলছে একটি দোলনা। বাড়ির সামনে বাগানে গোলাপ, জুঁই আর লেবুর গাছ। পেছনে ছোট্ট একটা পুকুর, সেখানে আমান ছোটবেলায় সাঁতার কাটত। আমানের ঘরটা দোতলায়, জানালার পাশে। তার ঘরের দেয়ালে নৌবাহিনীর পুরস্কার, সার্টিফিকেট আর সমুদ্রে তোলা ছবিগুলো সাজানো।
ডেস্কের উপর তার প্রিয় বই, কলম আর নোটবুক। পাশের ছোট্ট শোকেজে পরিবারের পুরনো ছবিগুলো রাখা। তার বিছানায় নৌবাহিনীর লোগো আঁকা চাদর, যা তার মা বড় যত্ন করে রেখেছেন। বাড়ির গেট খুলতেই আরিনা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। দাদা, তুমি এতদিন পর আসলে, আমার জন্য কি এনেছো? এবার তোমাকে যেতে দেব না। আমান হাসতে হাসতে বলল, এই দুষ্টু, ব্যাগ খোলার আগে একটু বিশ্রাম নিতে দাও। মা দরজার সামনে দাঁড়িয়ে, তার মুখের হাসি আর চোখের জল। মা বললেন, তুই এত শুকিয়ে গেছিস কেন? খেয়েছিস ঠিকঠাক? চল আগে হাত মুখ ধুয়ে আয়, খেতে বসে সব কথা বলবি। বাবা বারান্দায় পাঞ্জাবি পরে চশমা ঠিক করছেন। আমান, কি খবর? দায়িত্ব কেমন যাচ্ছে? সব ভালো। তোমার শরীর ঠিক আছে তো বাবা? আলহামদুলিল্লাহ। তোর মাকে বেশি চিন্তা করতে দিস না। রাতে সবাই মিলে মাটির বারান্দায় পাটি বিছিয়ে খেতে বসলো। মা তার প্রিয় খাবার বানিয়েছে, বিরিয়ানি, গ্রিলড মাছ আর ঠান্ডা লাচ্ছি। মা বললেন, এই মাছটা আমি নিজে কিনে এনেছি, তোর ছোটবেলার মতো রান্না করেছি। মা, তুমি এমন ভালো রান্না করো, আমি কখনো বাইরে এটা খুঁজে পাই না। আরিয়া বিরিয়ানির হাঁড়ি থেকে নিজে খেতে খেতে বললেন, দাদা, তোমাকে কত কথা বলার আছে। তোমার জাহাজের গল্প শোনাবে প্লিজ? তুই সারা পৃথিবী ঘুরে দেখেছিস, আল্লাহকে ধন্যবাদ দে। সবাই রাতে ঘুমিয়ে পড়ায় আমার নিজের ঘরে বসে জানালার বাইরে তাকায়। চাঁদের আলোয় পুকুরটা চিকচিক করছে। সে একটা নোটবুক খুলে ভাবতে থাকে। সমুদ্রে কাটানো দিনের ক্লান্তি তার মনে ভেসে আসে। কখনো উত্তল ঢেউয়ের মধ্যে দায়িত্ব পালন, কখনো বিপদের মুখে সতর্কদের বাঁচানোর তাগিদ। আমার এগুলোই ভাবছিল। আমি কি করছি? এই দায়িত্ব কি আমার জীবনের মূল লক্ষ্য? আমার মা বাবা বোনের কাছ থেকে এত দূরে কেন থাকতে হয়? জীবনের সব আনন্দ কি শুধু দায়িত্বের জন্য উৎসর্গ করব? অবশ্যই করব। আমার দায়িত্ব আমার দেশমাতৃকার জন্য কাজ করা। আমি সর্বদা অটল থাকব। কিছু করতে হলে কিছু তো ছাড় দিতে হয়। হঠাৎ তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায় সে। মা দরজার বাইরে দাঁড়িয়েছে। ঘুমাসনি এখনো? তোর তো ভোরবেলা উঠতে হবে। মা, তুমি কষ্ট করো কেন? আমি ঠিক আছি। তুই তো বড় সাহসী ছেলে, কিন্তু আমি তোর চোখে কেমন জানি ক্লান্তি দেখতে পাই। পরদিন সকালে উঠানে নাস্তা খেতে বসে আমান তার বাবার সাথে দেশের পরিস্থিতি আর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছে। বাবা তাকে পরামর্শ দেন, আমান, তুই যদি চাস আরো বড় কিছু করতে পারবি, কিন্তু মানুষের ভালো করাটাই সবসময় মনে রাখতে হবে। আরিয়া আবার এক দূরে এসে বলে, দাদা, তোমার ইউনিফর্মটি আমাকে একদিন পরতে দিবে? আমি তোমার মতো ফটো তুলবো। সবাই হেসে ওঠে। তৃতীয় দিন সকালে আমান ঘুম থেকে উঠতেই শুনতে পায় বাগানের পাশ থেকে মায়ের ডাক। আমান, উঠে আয়, রোদ অনেক হয়েছে, নাস্তা রেডি। ঘুমের ঘরে নৌবাহিনীর কঠোর শিডিউল অভ্যাসে উঠে যায় আমান, কিন্তু ঘরের আরামদায়ক পরিবেশে তাকে আবার শৈশবের স্মৃতির মাঝে নিয়ে যায়। ঘর থেকে বের হয়ে আমান বারান্দায় এসে দেখে বাবা একটি চায়ের কাপ নিয়ে খবরের কাগজ পড়ছেন। আরিফা পুকুরের ধারে বসে স্কুলের পড়া মুখস্থ করছে। বাড়ির পরিবেশ এতটাই শান্ত যে সমুদ্রের উত্তাল দিনগুলোর তুলনায় এটাও স্বর্গের মতো লাগে তার কাছে। নাস্তার মা গরম পরোটা আলুর ভাজি দিয়ে বসেছেন। আরিফা খালি চায়ের কাপে চিনি ঢেলে নিজের মতো করে মজা করছে। আমাদের আরিয়া তো একেবারে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। আমান, তোর বোনের পড়াশোনার দায়িত্ব তুই নে। দাদা, তোমার মতো ইউনিফর্ম পরলে আমাকে কেমন লাগবে বলো তো? আমিও তো কিছু করতে চাই। তুই ইউনিফর্ম পরলে আমায় মনে হয় বেশি আদেশ দিবি। আমি কিন্তু পালিয়ে যাব। সকালের এই নির্ভাস আড্ডাগুলো আমানের কাছে যেন হারিয়ে যাওয়ার মতো পুনর্জন্ম। দায়িত্ব আর শৃঙ্খলার জীবন, এমন দিনগুলো খুবই কম আসে। নাস্তার পর আমান পুকুরের পাড়ে গিয়ে বসে। একটা লাঠি নিয়ে পানিতে নেড়ে সে ছোটবেলার স্মৃতিতে ডুবে যায়। তার মনে পড়ে যখন সে প্রথম সাঁতার শিখেছিল, যখন তার বাবা তাকে পানিতে নামিয়েছিল। তার ঘরের এক কোণে রাখার শৈশবের খেলাগুলো সে নিজেই হাসে। একটা পুরনো রেডিও তুলে নেয়, যা তার বাবার কাছ থেকে পাওয়া। হঠাৎ আরিয়া এসে বলে, দাদা, তুমি না ছোটবেলায় এই রেডিও বাজিয়ে আমাদের সবাইকে বিরক্ত করতে? তুই জানিস না, এটা ছিল আমার প্রথম নাবিক হওয়ার স্বপ্নের সঙ্গী। এই রেডিওতে প্রথমবার সমুদ্রের আবহাওয়ার খবর শুনেছিলাম।
বিকেলের কয়েকজন প্রতিবেশী তার আত্মীয় আসেন আমানকে দেখতে। আমান তার বাবার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে শৈশবের নানান দুষ্টুমি আর সাহসিকতার গল্প শুনতে পায়। একজন প্রতিবেশী বলেন, আমান ছোটবেলায় একটি গাছের চূড়ায় উঠে বলেছিল সে বড় হয়ে পাইলট হবে। আজ দেখো সে পুরো দেশের গর্ব। গ্রামের বাচ্চারা তার চারপাশে ভিড় করে। একটা বাচ্চা বলে, ভাইয়া আপনি কি জাহাজ চালান? বন্দুক আছে আপনার কাছে? আমান হাসে। জাহাজ চালাই, আর বন্দুক থাকলেও তোমাদের বলবো না। বিকেলে নরম আলো আর গ্রামের হালকা বাতাস তাকে এক অন্যরকম প্রশান্তি দেয়। সে বুঝতে পারে এই গ্রামে তার প্রকৃত শেকড়ে। রাতে প্রতিদিনের মতো আমান তার ঘরে একা বসে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে। তার সামরিক জীবন তাকে একদিন এনে দিয়েছে গর্ব আর দায়িত্ববোধ, কিন্তু অন্যদিকে পরিবারের কাছ থেকে দূরে থাকার কষ্ট। আমার দায়িত্বগুলো কি আমার ব্যক্তিগত সুখের থেকেও বড়? আমি কি আমার পরিবারের জন্য যথেষ্ট সময় দিচ্ছি? আমায় যদি কোনো দিন এমন কোনো সিদ্ধান্ত নিতে হয় যেখানে দেশের সেবা আর পরিবারের ভালোবাসার মধ্যে একটা বেছে নিতে হয়, আমি কি করব? তার নোটবুকে সে নিজের কিছু চিন্তা লিখে রাখে। জীবনে এমন কিছু করতে হবে যা দেশের সেবার পাশাপাশি পরিবারের গর্বও হতে পারে। সে চিন্তাগুলো তাকে জীবনের প্রতি নতুনভাবে অনুপ্রাণিত করে। আমান কি যেন একটা মনে করতে চায়, কিন্তু মনে পড়ছে না। পরদিন সকালে আমান তার ছোটবেলার স্কুলে যায়। প্রধান শিক্ষক তাকে ছাত্রদের সামনে বক্তৃতা দিতে বলেন। আমান ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে থেকেই কেউ কেউ বড় হয়ে দেশের জন্য কিছু করবে। আমার মতো একজন গ্রামের ছেলেও নৌবাহিনীতে গিয়ে দেশের সেবা করতে পারছে। তোমরা যদি নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের থামাতে পারবে না। তার এই কথা শোনার পর ছাত্রদের চোখে নতুন স্বপ্নের আলো ফুটে ওঠে। ছুটির শেষের দিনটা আমান পুরোপুরি পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেয়। সে মাকে বলে, মা, তুমি আর রান্না করবে না, আজ সব দায়িত্ব আমার। আমি তোমাদের জন্য নৌবাহিনীর মতো শৃঙ্খলাবদ্ধ করে রান্না করব। সবাই হেসে ওঠে। সেদিন চায় পরিবারের প্রতিটা মুহূর্ত তার স্মৃতিতে রয়ে যাক। রাতে ঘুমাতে গিয়ে নিজের মনের ভাবনা চিন্তা করতে করতে আমানের মনে না করা এবং না মনে পড়া নামটা মনে পড়ে যায়। মেহেরুন্নেসা। সেদিন সে ছুটি শেষ করে ফিরে যাবে বাড়ি। বাড়ি ছাড়ার সময় মা কেঁদে ফেলে। তুই আবার কবে আসবি? মা, আমার এই দেশই তো আমার পরিবার। দেশের জন্য দায়িত্ব শেষ করে আমি আবার ফিরে আসব। তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। বাবা শান্তভাবে তার কাঁধে হাত রেখে বলেন, তুই আমাদের গর্ব। ফিরে এসে আবার তোর গল্প শোনাবি। তার পরিবার তাকে নিয়ে গর্ব করে, কিন্তু তাদের এই ভালোবাসাটার কাছে একদিন বড় কিছু করার শক্তি যোগায়। পেছনে ফিরে তাকিয়ে সে দেখে তার বাড়ি, তার শৈশব, তার শেকড় সবকিছু তাকে অদৃশ্য এক সুরক্ষা দেয়। তার সামনে তাকিয়ে সে দেখে তার অপেক্ষায় রয়েছে সমুদ্র আর দায়িত্ব আর নতুন সব চ্যালেঞ্জ। লেফটেন্যান্ট কমান্ডার আমান খান পাকিস্তান নৌবাহিনীর একজন দক্ষ কর্মকর্তা এবং গভীর সমুদ্র এক গুরুত্বপূর্ণ মিশনে তার নেতৃত্বে জাহাজের দলটি একটি কৌশলগত মহড়া চালাচ্ছে। দায়িত্বের এই মুহূর্তে তার মনে কোনো দুর্বলতার জায়গা নেই। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি নির্দেশ তার সতীর্থদের জীবন আর দেশের নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। কিন্তু রাতের গভীরে জাহাজের ডেকে দাঁড়িয়ে প্রশান্ত সমুদ্রের নীল অন্ধকারের দিকে তাকিয়ে থাকা আমান নিজের চিন্তায় গভীরে হারিয়ে যায়। অল্প কিছুদিন আগে বাংলাদেশে এক সামরিক মহড়ার সময় আমার নামটি শুনেছিল, মেহেরুন্নেসা। সেদিন এক সাধারণ সামাজিক সংযোগে পরিচিত এক ব্যক্তি বলেছিল, আপনার নাম আমান খান, তাই না? মেহেরুন্নেসা আপনাকে খুব ভালো চেনে, সে সবসময় আপনার কথা বলে। আমান তখন মৃদু হাসি দিয়ে শুধু মাথা নাড়িয়েছিল। কাজের ব্যস্ততায় সে বিষয়টির গুরুত্ব দেয়নি। তবে জানতে পারলেন কর্নেল জাহিদ এ ব্যাপারে ব্যক্তিকে বলেছিলেন। কিন্তু আজ সমুদ্রের বুকে যখন চারপাশ নীরব, তখন আমানের মনে সেই নামটাই বারবার প্রতিধ্বনিত হয়। মেহেরুন্নেসা কে? এই মেহেরুন্নেসা কিভাবে সে আমাকে চেনে? কেন তার নামটা বারবার মনে পড়ছে? সে তার স্মৃতিতে বাংলাদেশের সেই কয়েকটি দিনের কথা ভেবে বেড়ায়। মেহেরুন্নেসার চোখে কি কোনো বিশেষ উজ্জ্বলতা ছিল, নাকি মনে করা সম্ভব না? অন্যদিকে মেহেরুন্নেসা গত 1 বছর ধরে ফেসবুকে আমানকে দেখে তার প্রেমে পড়েছে। আমানের দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব, সামরিক পোশাকে তার দৃঢ় চেহারা আর তার চোখের গভীরতা মেহেরকে মুগ্ধ করেছে। ফেসবুকে মেহের বারবার
মেসেজ পাঠিয়েছে, সাধারণ শুভেচ্ছা, কুশল প্রশ্ন, কখনো নিজের অনুভূতি। কিন্তু আমান সেই মেসেজ রিকোয়েস্ট কখনো খোলেনি। মেহেরের বাবা একজন বাংলাদেশি সেনাবাহিনীর কর্নেল, তাকে সবসময় শিখিয়েছেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে। কিন্তু মেহের মন থেকে সম্মানের পথেই আমানের দিকে টান অনুভব করে। মেহেরের এই একতরফা ভালোবাসা একরকমের নীরব এবং গভীর অপেক্ষার রূপ নেয়। সে জানে আমান তাকে কখনো চেনে না, কিন্তু তার এই ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। জাহাজ থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ গর্জন শুনতে আমার নিজের মনে অদ্ভুত এক অস্থিরতা অনুভব করে। তার মনের মধ্যে প্রশ্ন ওঠে, আমি কি নিজের দায়িত্বের কারণে কোনো বিশেষ মুহূর্ত ভুলে যাচ্ছি? এই নাম, এই মেহেরুন্নেসা কেন বারবার আমার মনে আসছে? আমানিশার তার মনের মধ্যে আরো কিছু কথাও কি দেয়। জীবনের এই যুদ্ধে সমুদ্রের অগাধ দায়িত্বের মাঝে তার মনে কোথাও কি একটি শূন্যতা আছে, একজন সঙ্গীর অভাব, একজন মানুষের প্রতিচ্ছবি। সে কখনো ভাবেনি যে এমন কেউ তার জীবনের অংশ হিসাবে হতে পারে। আমার মাথা ঝাঁকিয়ে নিজের মনকে সামলে নেয়। আমি একজন সৈনিক। আমার কাজ, আমার ইবাদত, ভালোবাসা কিংবা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চিন্তা করার সময় আমার নেই। হঠাৎ এক সতর্কবার্তা আসে। রাডারে সন্দেহজনক কিছু ধরা পড়েছে। আমান সঙ্গে সঙ্গে নিজের দায়িত্বে ফিরে যায়। পুরো জাহাজের টানটান উত্তেজনা। তবে সংকট সমাধানের পর যখন সবাই ক্লান্ত হয়ে পড়ে, তখন আমানের মনে সেই নামটাই ঘোরে। মেহেরুন্নেসা। আমার সিদ্ধান্ত নাই ফিরে গিয়ে একবার হলেও এই নামটির খোঁজ করবেন। তবে সেটা শুধু কৌতূহল নয়, অদ্ভুত এক আকর্ষণ। এখনো সে বুঝে উঠতে পারে না। আমার মন কি সত্যি এই নামের কাছে বন্দী হতে শুরু করেছে? অন্যদিকে মেহেরও একই রাতে আমানের জন্য দোয়া করছে। কে জানে কেন? আর সেই নীরব ভালোবাসা আদৌ কি কখনো আমান পৌঁছাবে? কিন্তু তার মন বলে আমান একদিন তার মেসেজ পড়বে, তার নাম জানবে, তার সামনে আসবে, আর হয়তো একটু গুরুত্ব দেবে। সমুদ্র তার দুই দেশের দূরত্ব সত্ত্বেও আমান তার মেহেরের জীবন যেন এক সূক্ষ্ম সুতোয় বাঁধা। আমানের মনে কৌতূহল আর মেহেরের একতরফা ভালোবাসা তাদের ভবিষ্যতের দিকে এক অজানা পথে এগিয়ে নিয়ে যায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে সবাই একদিন তাদের মিলনের সাক্ষী হতে পারে। এদিকে মেহের চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পায়। জীবনের মতো চলে যাচ্ছে, কিন্তু আমানকে মেসেজ করা, পাগলামি করা তার থামেনি। তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা সে আমানকে শেয়ার না করে থাকতে পারে না। আমার না জানুক, সে শেয়ার করবেই। এজন্য এক অদৃশ্য শান্তি। ভালোবাসার এই অধ্যায়ে মেহেরুন্নেসা কি শুধু দুঃখ কুড়িয়ে যাবে? আমান খানের কি কখনো সময় হবে না এক কিশোরীর আবেগ পড়ে দেখার? মিশনের পর আমান খান যখন কাজ থেকে ছুটি নিয়ে নিজের ঘরে ফিরে, তখন তার মাথায় মেহেরুন্নেসার নামটা বেশ জোরে সোরে জায়গা করে নেয়। মেহেরুন্নেসা, এই নামটা আমার মনে এভাবে জায়গা করে নিল কেন? সে চুপচাপ নিজের রুমে বসে থাকলেও এই চিন্তা তাকে ছাড়ে না। পরের দিন সকালে তার এক পুরনো বন্ধু রেহান ফোন করে। রেহান পাকিস্তান নৌবাহিনীর একজন বেসামরিক কর্মকর্তা এবং আমানের খুব কাছের বন্ধু। কথোপকথনের এক পর্যায়ে রেহান বলে, তুই জানিস, এক মেয়ে ফেসবুকে আমাকে তোর ব্যাপারে জিজ্ঞেস করছিল, নামটা মেহেরুন্নেসা। আমার কাছে মনে হলো মেয়েটা তোকে বেশ ভালো চিনে। কি বলিস? ও আমাকে কিভাবে চেনে? আমি তো এমন কাউকে জানি না। রেহান হাসতে হাসতে উত্তর দেয়, মনে হয় তোর তুই মেসেজ রিকোয়েস্ট চেক করে দেখ। বন্ধুর কথায় আমানের মনে প্রশ্ন জাগে। আমার ভক্ত, এটা কেমন শোনালো? আমি তো এমন কিছু করি না যাতে ব্যক্তিগতভাবে কেউ আমাকে অনুসরণ করবে। মেহেরুন্নেসা নামে একজনকে সে চেনে। এমন একজনকেই তার মনে পড়ে, বাংলাদেশের সেই কর্নেলের কন্যা। তবে কৌতূহল চেপে রাখতে না পেরে সে ফেসবুকে গিয়ে রিকোয়েস্ট চেক করে। মেহেরুন্নেসার মেসেজগুলি দেখে আমান হতবাক হয়ে যায়। প্রথম মেসেজটি পড়তে গিয়ে সে কিছুক্ষণ থমকে যায়। সালাম আমান, আমি জানি না আপনি আমাকে চিনবেন কি না, কিন্তু আমি আপনাকে দীর্ঘদিন ধরে ফেসবুকে অনুসরণ করছি। আপনার প্রতিটি কাজ আমাকে মুগ্ধ করে। আপনি সত্যিই একজন প্রেরণাদায়ী মানুষ। মেসেজের শব্দগুলো তার মনে গভীর একটা ছাপ ফেলে। সে মেহেরের জন্য মেসেজগুলো খুলে ফেলে। প্রত্যেকটি মেসেজই সরল, বিনম্র আর শ্রদ্ধা দিয়ে লেখা, কিন্তু তারপরে সব পাগলামি, ভালোবাসার কথা, অনুভূতি, আক্ষেপ, আফসোস সবকিছু দিয়ে ভরা মেসেজগুলি। প্রত্যেক দিনের ঘটনা সবই পড়ল আমান। দীর্ঘ 1 বছরের মেসেজ পড়ে আমান স্তব্ধ হয়ে বসে রইল। এমন পাগলামি কেউ করে? এটা যেন অবিশ্বাস্য। আমান কি করবে ভেবে পাচ্ছে না। তার চোখে
ভাসছে অসুস্থ মেহেরুন্নেসাকে। তার মনে পড়ল বাংলাদেশ থেকে কর্নেল মাসুদ রানা তার সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং মেহেরুন্নেসা তার মেয়ে। তার মানে হচ্ছে মেহেরুন্নেসার ইচ্ছাতেই তার সম্পর্কে জানতে কেউ আগ্রহ প্রকাশ করেছিলেন। আমার নিজের চুলের মুঠি চেপে ধরল, বালিশে মাথা রেখে শূন্যে তাকিয়ে রইল। এ যেন স্বপ্ন, এমন কেউ করতে পারে কখনো? এসবও সম্ভব? মেহেরুন্নেসার ভালোবাসা সে কিভাবে নেবে? অল্প বয়সের আবেগ, আর আবেগ এত গভীর বা এত দীর্ঘস্থায়ী হয়? মেসেজগুলো পড়ার পর আমান কোনো উত্তর দেয় না, কিন্তু তার মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করে। হয়তো এই মেসেজগুলোই তাকে জীবনের এক নতুন অধ্যায়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, কিংবা কখনোই নিয়ে যাবে না। আমান সেদিন নিয়ে যাবে, সেদিনই সেটা এগিয়ে যাবে। আচ্ছা, আমান এখন কি করবে? ভার্সিটিতে যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগে, তবু মেহের হোস্টেলে ওঠেনি। প্রতিদিন কষ্ট করে জার্নি করে কোয়ার্টারে ফিরে আসে। আজও সন্ধ্যা নামার আগে সে কোয়ার্টারে ফিরল। ফ্রেশ হয়ে সব বাস্তবতা পাশে রেখে, ব্যস্ততাকে পাশে রেখে দিয়ে সে মোবাইল হাতে তুলে নিল। তারপরে তার চোখ বড় বড় হয়ে গেল। আমান তার মেসেজ সিন করেছে। জীবন যথারীতি চলতে লাগলো। মেহের অপেক্ষা করতে আমানের তরফ থেকে কোনো উত্তর কিন্তু আসলো না। সিন করতেই রেখেছে শুধু। মেহের ওই দিনের পর কোনো মেসেজ দেয়নি। টাইপ করার পর তার বুকে কাঁপে, ভাবনা চলে যায়। আমান তাকে কি চোখে দেখছে? তাকে কি সস্তা ভাবলো? নিজের মনের এসব ওভার থিঙ্কিং এর জন্য মেহের আজ মেসেজ সিন করতে পারে না। তার কান্না পায়। একদিন ভার্সিটি থেকে এসে মেহের জানতে পারলো তাদের বাসায় মেহমান এসেছে। সে আর কেউ নয়, আমান খান। বাংলাদেশে কি যেন একটা কাজে আসা হয়েছে তাদের। তার ঠিক 1 সপ্তাহ পর চট্টগ্রামে তার নামে পার্সেল আসলো। সেটাতে ঢাকায় ফেলে আসা নিজের ডায়েরিগুলো পেল সে, সাথে একটা চিরকুট। আপনার অনুভূতিগুলো আমাকে প্রভাবিত করেছে মেহেরুন্নেসা। শীঘ্রই দেখা হচ্ছে, অপেক্ষা করুন। তারপর শুরু হলো মেহেরের অপেক্ষা। কয়েক মাস পর তাদের কোয়ার্টারে লোক সমাগম হলো। বড় বড় অফিসারের পা পড়ল, সাথে পা পড়ল পাকিস্তানের ওই নেভিয়ানের। কালো নিকাবে ঢাকা ছিল মুখটি, চোখ দুটো শুধু দেখা যাচ্ছিল। সেই মহিলাটি মেহেরের হাতে আংটি পরিয়ে দিলেন। মেহের তখন স্তব্ধ। সে অবাক হয়ে সবাইকে দেখছিল। একটু দূরে দাঁড়িয়ে থাকা আমানকে তখন চোখ হাসছিল। আংটি বদলের পর মেহেরুন্নেসার মনে যেন ঝড় উঠল। তার চারপাশে কোলাহল, আনন্দ আর সমুদ্রের উচ্ছ্বাস। তবু তার ভেতরটা নীরব। আমান খান তার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছে। যার নাম একসময় তার কল্পনায় সীমাবদ্ধ ছিল, আজ তার জীবন সঙ্গী হিসেবে পেতে চলেছে সে। কিন্তু একটা অদ্ভুত শূন্যতা কাজ করছিল মেহেরের মনে, কারণ এখন পর্যন্ত তাদের মুখোমুখি কথা হয়নি। তার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল। আমান কি সত্যি আমাকে ভালোবাসেন, নাকি এটা শুধু পারিবারিক আনুষ্ঠানিকতা? আংটি বদলের পর কাজের মাধ্যমে বিয়ে হলো। সে রাত্রি মেহের ঘুমোতে পারেনি। তার ছোট্ট কোয়ার্টারের ঘরে শুয়ে সে বারবার নিজের অনুভূতির কথা গভীরে ডুব দিচ্ছিল। নিজের মোবাইল ফোন তুলে পুরনো মেসেজগুলো বারবার পড়ছিল, যা 1 বছর ধরে সে পাঠিয়েছে। কিন্তু আমান কখনো উত্তর দেয়নি। কিভাবে একজন মানুষ একটু নির্লিপ্ত হতে পারে? এমন চিন্তা বারবার তার মনের গভীরে একাঘাত করছিল। তবে সেই নির্লিপ্ততাই তাকে আকৃষ্ট করেছিল। আমানের ব্যক্তিত্বে সেই অনড় অথচ গভীর ভাব তাকে এমন এক জায়গায় জড়িয়েছিল যা সে নিজেই বুঝতে পারেনি। পরদিন সকালটা ছিল ব্যস্ততার। মেহেরের পরিবারের তাদের মেয়ে বিদায় দেওয়ার প্রস্তুতি ব্যস্ত। কক্ষের এক কোণে বসে মেহের নিজের মনকে স্থির করার চেষ্টা করছিল। তার মা কক্ষের এক পাশে বসেছিলেন। মা, তুই এত চুপ কেন? এতদিন তুই যে ছেলেটার স্বপ্ন দেখেছিস, আজ তো সে তোর আপন হয়েছে। মৃদু হেসে মাথা নিচু করলো। কথায় উত্তর না দেয়ায় ভাষা তার কাছে ছিল না। সে তখনও বুঝতে পারছিল না তার জীবনের নতুন অধ্যায় কেমন হবে। গাড়ি এসে দাঁড়ালো। সময় মেহেরের বুকটা কেঁপে উঠল। বড় বড় সামরিক কর্মকর্তাদের ভিড়ে আমান খান একটু দূরে দাঁড়িয়েছিলেন। তাকে দেখে মেহেরের মনে গভীর একটা চাপ উত্তেজিত হলো, যদিও তা প্রকাশ করার সাহস সে পাচ্ছিল না। গাড়ির ভেতরে উঠে বসার সময় মেহের একবার পেছন থেকে তাকালো। তার মা চোখ মুছছিল। তার বাবা সামরিক ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন। বিদায় বেলায় চোখের জল লুকিয়ে চেষ্টা করে তাদের চোখে গর্বের ছাপ স্পষ্ট ছিল। মেহের আর আমান প্রথমবার এক গাড়িতে পাশাপাশি বসলো, কিন্তু কেউ কিছু বলছিল না। গাড়ির ভেতরে কিছু অদ্ভুত নীরবতা। মেহের আর চোখে তাকিয়ে দেখলো আমান জানালার বাইরে তাকিয়ে আছেন। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। মেহের পা রাখতে যাচ্ছে নতুন জীবনে। সেখানেই আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে। আমান খান যেন তাকে স্বপ্নে টেনে নিয়ে যাচ্ছে। মেহেরের সব সত্যি করে দিচ্ছে। সব স্বপ্ন তার আজকে সত্যি হতে চলেছে।
মেহের ভেতরে ভেতরে একটি অদ্ভুত অস্বস্তি বোধ করছিলেন। এই মানুষটি তার স্বপ্নের কেন্দ্রবিন্দু, অথচ তাকে নিয়ে বলা উচিত যা বুঝে উঠতে পারছিলেন না। যাত্রার শেষে তারা পৌঁছলো সমুদ্রের তীরে। সেখানে আমানের সামরিক দায়িত্বের ঘাঁটি। মেহেরের জন্য একটি ছোট্ট বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল। ঘরে ঢুকে মেহের দেখলো সবকিছু সুন্দর করে সাজানো, বিছানায় তার প্রিয় ফুল ছড়ানো। ঘরে ঢোকানোর পর আমান বললেন, তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। মেহের চমকে উঠল, তার গলা শুকিয়ে এলো। একদিনের স্বপ্নের মানুষটি মুখ খুঁজছিলেন, অথচ সে কি বলবে তা খুঁজে পাচ্ছিল না। কেবল মাথা নিচু করে বসে রইল। সন্ধ্যায় চায়ের টেবিলে তাদের প্রথমবার আলাপ হলো। আমার ধীর স্বরে বললেন, তুমি কি জানো তোমার মেসেজগুলো যখন প্রথম পড়ি তখন আমি কি অনুভব করেছিলাম? মেহের স্তব্ধ হয়ে তাকালো। আমান যোগ করলেন, আমি কখনো ভাবিনি কেউ আমাকে এত গভীরভাবে ভালোবাসতে পারে। তোমার সরলতা আমাকে ছুঁয়ে গিয়েছিল, কিন্তু তোমাকে উত্তর দেওয়ার সাহস পাইনি। মেহের একটু থেমে বলল, তাহলে আমায় গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন কেন? আমান হেসে বললেন, কারণ তোমার অনুভূতিগুলো সত্যি, আর সত্যিকারের ভালোবাসা কখনো অবহেলা করা যায় না। মেহের ডুক করে বলল, আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? তুমি আমাকে সবসময় জড়িয়ে ধরতে পারো মেহেরুন্নেসা। মেহেরের অশ্রু বিসর্জন দিল। আমান তাকে জড়িয়ে ধরলো গভীরভাবে, কানের কাছে ফিস ফিস করে বলল, মেহেরুন্নেসা, মেরি বেগম। সেদিন রাতেই তাদের জীবনের নতুন দিক মন নিল। মেহের বুঝতে পারল তার অপেক্ষা বৃথা যায়নি। ভালোবাসা কখনো কল্পনার মধ্যে আটকে থাকে না, এটি বাস্তবতার পথ পেয়ে যায়। এই নতুন জীবন যেখানে দুজনার ভালোবাসা ও দায়িত্ব একসঙ্গে জড়িয়ে থাকবে, সেখানেই তাদের সুখ খুঁজে নিতে হবে। ভালোবাসা তো কখনো সহজ ছিল না, কিন্তু মেহের জানতো তারা একে অপরের জন্য যথেষ্ট। প্রকৃত ভালোবাসা সময়ের সঙ্গে আসতে পারে, কিন্তু একবার এলে তা চিরকাল থেকে যায়।